আজকের এই ক্লাসে আমি তোমাদের সামনে ভারতের যে সংবিধান রয়েছে, ভারতের সংবিধানের গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনীগুলি তুলে ধরব। তো এই যে সংবিধান সংশোধনীগুলি রয়েছে, এগুলি কিন্তু তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু তোমাদের টেট পরীক্ষার বেশি দিন নেই, এই টেট পরীক্ষার জন্যও তোমাদের যে টেট পেপার 2 এর পলিটিক্যাল সায়েন্সের পার্টটা রয়েছে, এই পার্টে কিন্তু এই সংবিধান সংশোধনীগুলি কিন্তু রয়েছে। আর এই টপিকটাতে কিন্তু প্রশ্ন কিন্তু আসে প্রত্যেকবারই। যেহেতু পরীক্ষায় প্রশ্ন আসে, এগুলো কিন্তু তোমাদের পড়ার দরকার। তো আজকের এই ক্লাসে আমি তোমাদের সামনে ভারতের যে সংবিধান রয়েছে, সেই সংবিধানের গুরুত্বপূর্ণ সংশোধনীগুলি বেছে বেছে আমি তোমাদের সামনে কিছু সংবিধান সংশোধনী তুলে ধরবো, যেগুলি কিনা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো মোট 106টা সংবিধান সংশোধনী রয়েছে। এর মধ্য থেকে আমি তোমাদের সামনে কিছু কিছু যেগুলি কিনা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেগুলি আমি তুলে ধরবো। তো এই যে আমি তোমাদের সামনে এখন একটা স্লাইড তুলে ধরেছি, এই স্লাইডটা তোমাদের জন্য খুবই দরকার জানা। কারণ আমি যে পরবর্তী যে তোমাদের সংবিধান সংশোধনীগুলি তুলে ধরবো গুরুত্বপূর্ণ, তো এইগুলি দেখার আগে তোমাদের এই স্লাইডটা জানা খুবই দরকার। তো আমরা এখন এই স্লাইডটা দেখব। তো 26শে জানুয়ারি 1950 সালে ভারতের সংবিধান চালু হবার পর 2024 সালের নভেম্বর মাস অবধি মোট 106 বার ভারতের সংবিধান সংশোধিত হয়। ঠিক আছে, 106 বার। ঠিক আছে। তো প্রথম সংবিধান সংশোধিত হয়েছিল সংবিধান চালু হবার পরের বছরই, অর্থাৎ 1951 সালে ভারতের সংবিধান প্রথম সংশোধিত হয়। তো এই স্লাইডে বলা হয়েছে যে 26শে জানুয়ারি 1950 সালে ভারতের সংবিধান প্রথম চালু হয়েছে। ঠিক আছে। তো এই চালু হওয়ার পর থেকে 2024 সালের নভেম্বর মাস অবধি মোট 106 বার ভারতের সংবিধান সংশোধিত হয়েছে। তো প্রথম সংবিধান সংশোধন করা হয়েছে 1951 সালে সংবিধান চালু হওয়ার পরের বছর। ঠিক আছে। এই ছিল তোমাদের এই স্লাইডটা। এইবার আমরা জানবো ভারতের সংবিধান সংশোধনের জন্য বিল একমাত্র তোমাদের সংসদে উত্থাপন করা যায়। ঠিক আছে, সংসদে উত্থাপন করা যায়। তো সংসদের দুইটা কক্ষ রয়েছে, একটা হচ্ছে উচ্চকক্ষ, একটা হচ্ছে নিম্নকক্ষ। উচ্চকক্ষের নাম রাজ্যসভা, নিম্নকক্ষের নাম লোকসভা। তো লোকসভা এবং রাজ্যসভাতেই সংবিধান সংশোধনের বিল একমাত্র উত্থাপন করা যায়। ঠিক আছে। তো সংসদের যে কোনো কক্ষে এই বিল উত্থাপন করা যায়, কিন্তু রাজ্য বিধানসভায় আমাদের ভারতের যে বিভিন্ন অঙ্গরাজ্য রয়েছে, এই অঙ্গরাজ্যের বিধানসভায় কিন্তু সংবিধান সংশোধনী কোনো বিল কিন্তু উত্থাপন করা যায় না। ঠিক আছে। তো কেন্দ্রীয় সরকার বা সংসদের যে কোনো কক্ষের যে কোনো সাংসদ, ঠিক আছে, বিলের মাধ্যমে সংবিধান সংশোধনের প্রস্তাব কিন্তু গ্রহণ করতে পারেন। মানে কেন্দ্রীয় সরকার বা সংসদের উভয় কক্ষের, মানে লোকসভা বা রাজ্যসভার যে কোনো সাংসদ একটা বিলের মাধ্যমে সংবিধান সংশোধনের প্রস্তাব কিন্তু উত্থাপন করতে পারেন লোকসভা বা রাজ্যসভায়। ঠিক আছে। তারপর তারপর বলা হয়েছে সরকার যে বিল উত্থাপন করেন তা সরকারি বিল হিসেবে পরিগণিত হয়, আর কোনো সাংসদ ব্যক্তিগতভাবে যে বিল উত্থাপন করেন তা বেসরকারি বিল হিসেবে অভিহিত হয়ে থাকে। ঠিক আছে বন্ধুরা। তো ভারতের সংবিধানের সকল ভাগকে, মানে ভাগ বলতে যে পার্টগুলো রয়েছে সংবিধানের 1 থেকে 25টা পার্ট যে রয়েছে, এই পার্টগুলো কিন্তু পরিবর্তন একই পদ্ধতিতে পরিবর্তন করা হয় না। সংবিধান এই যে পার্টগুলো পরিবর্তনের বিভিন্ন পদ্ধতি রয়েছে। ঠিক আছে, গুরুত্বপূর্ণ পদ্ধতি রয়েছে। ঠিক আছে। এই পদ্ধতি অনুসারে কিন্তু এগুলো কিন্তু সংবিধানগুলো কিন্তু সংশোধন করা হয়। ঠিক আছে। এক একটা ভাগের জন্য এক এক রকম মানে পদ্ধতি রয়েছে, এই পদ্ধতি অনুসারে সংশোধন করা হয়। তো আমরা এই স্লাইড থেকে কি জানলাম বন্ধুরা? এই স্লাইড থেকে জানলাম 26শে জানুয়ারি 1950 সালে ভারতের সংবিধান চালু হয়েছে। ঠিক আছে। চালু হওয়ার পর থেকে এই যে 2024 সাল, 2024 সালের নভেম্বর মাস অবধি মোট 106 বার সংবিধান সংশোধিত হয়েছে। প্রথম সংবিধান সংশোধিত হয় 1951 সালে। ঠিক আছে। সংবিধান সংশোধনের বিল একমাত্র সংসদে উত্থাপন করা যায়, লোকসভা বা রাজ্যসভায়। ঠিক আছে। তো এই ছিল তোমাদের এই স্লাইড থেকে গুরুত্বপূর্ণ তথ্য। এইবার আমরা বন্ধুরা সংবিধান সংশোধনের যে মানে 106 বার যে সংবিধান সংশোধিত হয়েছে, এর মধ্যে থেকে গুরুত্বপূর্ণ কিছু সংবিধান সংশোধনী জানবো, যেগুলি কিনা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমার কাছে কিন্তু 106টাই সংবিধান সংশোধনী রয়েছে। সবগুলো তো আর দেওয়া সম্ভব না, আর দিলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, আর সবগুলো এত ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেগুলোই আমি তুলে ধরছি। তুমি যদি প্রথম থেকে ভিডিওটা দেখো, তাহলে তোমার কিন্তু সংবিধান সংশোধনী নিয়ে আর কোনো ডাউট থাকবে না। একটি ক্লাসই পুরো কমপ্লিট। আমরা এবার প্রথম সংবিধান সংশোধনী দেখব। ঠিক আছে। তো সিরিয়াল ওয়াইজ তুলে ধরলাম না, আমি যেগুলো সংগ্রহ করেছি ইম্পর্টেন্ট থেকে সেগুলোই তুলে ধরেছি। তো আমি এখন 31তম সংবিধান সংশোধনী তুলে ধরছি, 31 অ্যামেন্ডমেন্ট। ঠিক আছে।
31তম সংবিধান সংশোধনী কবে হয়েছিল? 1973 সালে। 1973 সালে ভারতের সংবিধানের 31তম সংবিধান সংশোধিত হয়েছে। এই সংবিধান সংশোধনীতে লোকসভার সদস্য সংখ্যা 525 থেকে বাড়িয়ে 545 করা হয়। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা সংবিধান সংশোধনী। তো কি বলা হয়েছে এখানে? যে 1973 সালের 31তম সংবিধান সংশোধনীতে লোকসভার সদস্য সংখ্যা 525 থেকে বাড়িয়ে 545 করা হয়। পরীক্ষায় কিন্তু এইভাবে প্রশ্নটা আসতে পারে যে কততম সংবিধান সংশোধনীতে লোকসভার সদস্য সংখ্যা 525 থেকে 545 করা হয়? তোমরা লিখবা 31তম সংবিধান সংশোধনীতে। ঠিক আছে বন্ধুরা? তো পরের স্লাইড। এইবার আমরা জানবো ভারতীয় সংবিধানের 18তম সংবিধান সংশোধনী। ঠিক আছে, 18th অ্যামেন্ডমেন্ট। ঠিক আছে, যা 1966 সালে হয়েছিল। তো 1966 সালে ভারতীয় সংবিধানের 18তম সংবিধান সংশোধনী হয়েছিল। এই সংবিধান সংশোধনীতে বলা হয়েছে কেন্দ্রশাসিত অঞ্চলগুলির নাম ও সীমানা পরিবর্তনের ক্ষমতা সংসদের হাতে অর্পিত হয়। ঠিক আছে, মানে 18তম সংবিধান সংশোধনীতে কেন্দ্রশাসিত অঞ্চলের নাম ও সীমানা পরিবর্তনের যে ক্ষমতা এটা সংসদের হাতে অর্পিত হয়। এই জন্য কিন্তু সংসদ কিন্তু এই কেন্দ্রশাসিত অঞ্চলগুলির নাম ও সীমানা পরিবর্তন করার যদি সিদ্ধান্ত নেই, তাহলে কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মতামত গ্রহণের কিন্তু প্রয়োজনীয়তা লোপ পায়। ঠিক আছে, মানে 18তম সংবিধান সংশোধনের মাধ্যমে সংসদের হাতে কেন্দ্রশাসিত অঞ্চলের নাম ও সীমানা পরিবর্তনের ক্ষমতা ন্যস্ত হয়। ঠিক আছে, তো পরবর্তী স্লাইড বন্ধুরা। এবার আমরা পরবর্তী স্লাইড জানবো। এবার আমরা জানবো ভারতীয় সংবিধানের 17তম সংবিধান সংশোধনী। ঠিক আছে, তো 17তম সংবিধান সংশোধনী হয়েছিল 1964 সালে। ঠিক আছে, ভেরি ভেরি কমন একটা, ভেরি ভেরি কমন। তো 17তম সংবিধান সংশোধনী কবে হয়েছিল? 1974 সালে। ঠিক আছে, এই সংশোধনীতে কি বলা হয়েছে? তো 17তম সংবিধান সংশোধনীতে তোমাদের সম্পত্তির অধিকারের কিছু সংশোধন করা হয়। ঠিক আছে, সংশোধন করা হয়। 17তম সংবিধান সংশোধনীতে সম্পত্তির অধিকারের কিছু সংশোধন করা হয়। আর 1978 সালের 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়। ভেরি ভেরি কমন। তো কি বলা হয়েছে? যে 17তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারের কিছু সংশোধন করা হয়েছে। তো সম্পত্তির অধিকার কিন্তু মৌলিক অধিকারের একটা পার্ট ছিল। ঠিক আছে, তো পরবর্তী সময়ে 1978 সালের 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে তোমাদের কি করা হয়েছে? এই মৌলিক অধিকারকে বলতে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়। একটা ভেরি ভেরি কমন স্লাইড তোমাদের পরীক্ষার জন্য। এটাতে কিন্তু প্রত্যেক বছর প্রশ্ন আসে, ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এই যে আমি স্লাইডগুলো তোমাদের সামনে তুলে ধরছি গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনী নিয়ে, এগুলো প্রত্যেকটা স্লাইড তোমরা ভালো করে পড়বে। এগুলো কিন্তু প্রশ্ন কিন্তু থাকবে, 100% থাকবে। এগুলো পড়লে আমি মনে করি যথেষ্ট এনাফ। তো এইবার আমি আলোচনা করব 7ম অ্যামেন্ডমেন্ট নিয়ে। ঠিক আছে, ভারতের সংবিধানের 7ম অ্যামেন্ডমেন্ট নিয়ে আলোচনা করব। তো 7ম অ্যামেন্ডমেন্ট বা 7ম সংশোধনী হয়েছিল 1956 সালে। 1956 সালে আমরা জানি যে রাজ্য পুনর্গঠন আইন কার্যকর হয়। ঠিক আছে, তো এটাই এখানে বলা হয়েছে যে 1956 সালের 7ম সংশোধনীতে রাজ্য পুনর্গঠন বিষয়ে সরকার সিদ্ধান্তকে কার্যকর করা হয়। মানে রাজ্য পুনর্গঠন আইন কার্যকর করা হয় 7ম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 1956 সালে। আর একটা ভেরি ভেরি কমন স্লাইড, স্টার মার্ক, ভেরি ভেরি কমন। ঠিক আছে, এইবার আমরা বন্ধুরা পরবর্তী সংশোধনীর দিকে চোখ রাখবো। এইবার আমরা তৃতীয় সংশোধনীর দিকে চোখ রাখবো। তৃতীয় থার্ড অ্যামেন্ডমেন্ট, যা হয়েছিল 1954 সালে। এই সংশোধনীতে রাজ্য, কেন্দ্র ও যুগ্ম তালিকার সংশোধন করা হয়। যদি পরীক্ষায় আসে রাজ্য, কেন্দ্র ও যুগ্ম তালিকার সংশোধন করা হয় কত সালে, কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে, তাহলে তোমরা লিখবে যে তৃতীয় সংবিধান সংশোধনীর মাধ্যমে 1954 সালে যা সংশোধন করা হয়। ঠিক আছে, এইবার আমরা পরবর্তী স্লাইডের দিকে চোখ রাখবো। এইবার আমরা বন্ধুরা 92তম সংবিধান সংশোধনীর দিকে চোখ রাখবো। 92th অ্যামেন্ডমেন্ট। ঠিক আছে, 92তম সংবিধান সংশোধনী যা হয়েছিল 2003 সালে। ঠিক আছে, 2003 সালে 92তম সংবিধান সংশোধনী হয় ভারতীয় সংবিধানের। এই সংশোধনীতে তোমাদের বড়ো, মৈথিলি, সাঁওতালি এবং ডুগরি ভাষাকে 8ম তফসিলের অন্তর্ভুক্ত করা হয়। যদি পরীক্ষায় আসে 8ম তফসিলে কোন কোন ভাষা ছিল, তাহলে লাগবে তোমরা বড়ো, মৈথিলি, সাঁওতালি এবং ডুগরি। ঠিক আছে, যা 92তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 8ম তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছিল 2003 সালে। ঠিক আছে, তো এই ছিল তোমাদের
একটা গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনী। তো প্রত্যেকটা সংবিধান সংশোধনী কিন্তু তোমাদের টেট পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু তোমরা খুব ভালো করে গুরুত্ব সহকারে পড়বে, যেহেতু তোমাদের টেট পরীক্ষার জন্য তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের পার্টটা খুবই ইজি, মার্কস ওঠানো সোজা, কিন্তু গুরুত্বপূর্ণ কিন্তু, সেক্ষেত্রে কিন্তু এগুলো পড়া কিন্তু তোমাদের জন্য খুবই জরুরি। এবার আমরা আলোচনা করব তোমাদের 2002 সালের 86তম সংবিধান সংশোধনী। ঠিক আছে, 86তম সংবিধান সংশোধনীতে বলা হয়েছে যে মানে একটি নতুন ধারা সংযোজিত করা হয়, একটি নতুন ধারা ভারতীয় সংবিধানে সংযোজিত করা হয়। ঠিক আছে, যেখানে এই ধারাটা কি, 21A ধারা। এই ধারাতে 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুদের বাধ্যতামূলক শিক্ষাদানের ব্যবস্থা কথা বলা হয়েছে। মানে 21A ধারাটা ভারতের সংবিধানে সংযোজিত হয়। এই ধারায় 6 থেকে 14 বছর বয়সী শিশুদের বাধ্যতামূলকভাবে সেই বিনামূল্যে শিক্ষা প্রদানের ব্যবস্থার কথা বলা হয়েছে। ঠিক আছে, এই ছিল একটা গুরুত্বপূর্ণ স্লাইড, ভেরি ভেরি কমন। যদি পরীক্ষায় আসে 86তম সংবিধান সংশোধনী কত সালে হয়, তোমরা লাগবে 2002 সালে। ঠিক আছে, তো 21A ধারাটি কততম সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয়, তাহলে লিখবা 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে 2002 সালে। ঠিক আছে, যদি পরীক্ষায় আসে 6 থেকে 14 বছর বয়সী শিশুদের অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষাদানের কথা বলা হয়েছে কোন সংবিধান সংশোধনীতে, তাহলে লিখবা 86তম অ্যামেন্ডমেন্ট, যা 2002 সালে হয়েছিল। ঠিক আছে, তো বন্ধুরা এগুলো কিন্তু সংবিধান সংশোধনী, এগুলো কার্যকর কবে হয়েছে এগুলো নিয়ে কিন্তু আলাদা ডেট আছে, আলাদা ডেট আছে যে কবে কার্যকর হয়েছে। ঠিক আছে, তো অ্যামেন্ডমেন্ট হয়েছে, চালু হইতেও কিন্তু টাইম লাগছে, চালু হওয়ার ডেটটা কিন্তু আলাদা। এগুলো কিন্তু আমার কাছে আছে সংগ্রহ করা, তোমরা চাইলে আমি আরেকটা ক্লাসে দিয়ে দেবো। পরবর্তী স্লাইড বন্ধুরা, এবার আমরা লিখব 1992 সালের 74তম সংবিধান সংশোধনী। 1992 সালে 74তম সংবিধান সংশোধনী হয় ভারতীয় সংবিধানে। ঠিক আছে, এই সংবিধান সংশোধনীতে তোমাদের কি হয়েছে, পৌরসভা, নগর পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি কাউন্সিল, মিউনিসিপ্যাল কর্পোরেশন এর বিধান রয়েছে। মানে 1992 সালের 74তম সংবিধান সংশোধনীতে পৌরসভা, নগর পঞ্চায়েত, মিউনিসিপ্যাল কর্পোরেশন এগুলা কিন্তু উল্লেখ করা হয়েছে বা এগুলা আনা হয়েছে। ঠিক আছে, তো কততম পার্টে, ঠিক আছে, এগুলো অন্তর্ভুক্ত আছে, সবগুলো কিন্তু তোমাদের আছে, আমাদের ক্লাস ইউটিউবে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। রাষ্ট্রবিজ্ঞান নিয়ে অনেকগুলোই ক্লাস দেওয়া আছে, ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো 74তম সংবিধান সংশোধনীতে পৌরসভা, নগর পঞ্চায়েত, মিউনিসিপ্যাল কর্পোরেশন, কাউন্সিল এগুলো কিন্তু যুক্ত হয়েছে। ঠিক আছে, পরবর্তী স্লাইড বন্ধুরা, এবার আমরা দেখব 73তম সংবিধান সংশোধনী। এটাও কিন্তু 1992 সালে হয়েছিল। তো 1992 সালের 73তম সংবিধান সংশোধনীতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা ভারতের সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে। পঞ্চায়েতি রাজ ব্যবস্থা মানে গ্রাম পঞ্চায়েতের যে ব্যবস্থাটা, এটা 1992 সালের 73তম সংবিধান সংশোধনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। ভেরি ভেরি কমন স্লাইড, ভেরি ভেরি কমন। ঠিক আছে, এই যে প্রশ্নগুলো স্লাইডগুলো তুলে ধরছি তোমরা ভালো করে পড়বা, ভালো করে করবা। ঠিক আছে, পরবর্তী স্লাইড বন্ধুরা, এইবার আমরা আলোচনা করব 61তম সংবিধান সংশোধনী, যা 1988 সালে হয়েছিল। এই 61তম সংবিধান সংশোধনীতে ভোটাধিকার লাভের প্রয়োজনীয় বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে। তোমাদের এই প্রশ্নটা নিয়ে অনেকেরই ডাউট ছিল যে কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভোটাধিকারের বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে। এটা কি হবে, 61 অ্যামেন্ডমেন্ট 1988 সালে। ঠিক আছে, তো 18 বছর তো করা হয়েছে, এটা কার্যকর কবে থেকে হয়েছে, 28শে মার্চ 1989 সালে এটা কার্যকর হয়। ঠিক আছে, এই যে প্রত্যেকটা সংবিধান সংশোধনী আমি তুলে ধরছি, প্রত্যেকটা সংবিধান সংশোধনী কিন্তু কার্যকরের ডেট কিন্তু আলাদা। ঠিক আছে, যদি চাও আমি ক্লাস দেব। ঠিক আছে, তো তোমাদের ভোটাধিকার যে বয়সটা 21 থেকে কমে 18 করা হয়েছে কত সালে, 28শে মার্চ 1989 সালে এটা কার্যকর হয়। আর কততম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, 61তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 1988 সালে। ঠিক আছে, ভেরি ভেরি কমন, স্টার মার্ক, ভালো করে পড়বা এগুলো। পরবর্তী স্লাইড বন্ধুরা, এইবার আমরা আলোচনা করব তোমাদের সম্পত্তির অধিকার। তো আমরা এটা আগেই পড়েছিলাম যে 1978 সালের 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে। ঠিক আছে, একটা গুরুত্বপূর্ণ স্লাইড। পরবর্তী স্লাইড বন্ধুরা, এইবার আমরা দেখব 42তম অ্যামেন্ডমেন্ট, যা 1976 সালে হয়েছিল। এই 42তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 1976 সালের ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যসমূহ যুক্ত করা হয়। ঠিক আছে, এবং সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, অখণ্ডতা এই তিনটি শব্দ প্রস্তাবনায় যোগ করা হয়। কত সালে,
1976 সালের 42তম সংবিধান সংশোধনী। এই সংশোধনীকে কিন্তু মিনি কনস্টিটিউশন বলা হয়, ভারতীয় সংবিধানের মিনি কনস্টিটিউশন বলা হয় এই 1976 সালের 42তম অ্যামেন্ডমেন্টকে, ঠিক আছে। মিনি কনস্টিটিউশন বা ক্ষুদ্র সংবিধান বলা হয়, ঠিক আছে। ভেরি ভেরি কমন, কিন্তু ভেরি ভেরি কমন এই স্লাইডগুলো। প্রত্যেকটা প্রশ্ন তোমাদের টেট পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমাদের কিন্তু পরীক্ষায় আসতে পারে সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ও অখণ্ডতা এই 3টি শব্দ প্রস্তাবনা যোগ করা হয় কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। তোমরা লিখবা 42তম বা 42তম সংবিধান সংশোধনীতে, ঠিক আছে। এই 42তম সংবিধান সংশোধনী কবে হয়েছে? 1976 সালে। তো এই 76 সালের 42তম সংবিধান সংশোধনীতে কী কী যুক্ত করা হয়েছে? সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং অখণ্ডতা, আর মৌলিক কর্তব্য সমূহ কিন্তু লিপিবদ্ধ করা হয়েছে, ঠিক আছে। তো পরবর্তী স্লাইড বন্ধুরা, এইবার আমরা দেখব তোমাদের 36 অ্যামেন্ডমেন্ট, যা 1975 সালে হয়েছিল। এই 1975 সালের 36তম সংবিধান সংশোধনীতে সিকিমকে সহযোগী রাজ্য হিসেবে ভারতে অন্তর্ভুক্ত করা হয়, ঠিক আছে। তো সিকিমকে সহযোগী রাজ্য হিসেবে কবে অন্তর্ভুক্ত করা হয়? ভারতের 1975 সালের 36তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, ঠিক আছে। তো এরকম কিন্তু প্রায় 106টা অ্যামেন্ডমেন্ট রয়েছে। তো আমি সবগুলি তুলে ধরিনি, তো সবগুলি তুলে ধরলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। ইম্পর্টেন্টগুলো আমি তুলে ধরেছি, ঠিক আছে। তো মোট 2024 সালের নভেম্বর মাস পর্যন্ত 106 বার ভারতের সংবিধান সংশোধিত হয়েছে, ঠিক আছে। 106 বার মোট। তো অনেকগুলো কিন্তু রয়েছে ইম্পর্টেন্ট তথ্য, সবগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এগুলো পড়লে মোটামুটি তোমাদের টেট পরীক্ষা নিয়ে মোটামুটি কমন হয়ে যাবে, ঠিক আছে। তো পরবর্তী স্লাইড বন্ধুরা, এবার আমরা দেখব তোমাদের 26তম অ্যামেন্ডমেন্ট, যা 1971 সালে হয়েছিল। এই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে রাজতান্ত্রিক রাজ্যের শাসকদের প্রদেয় ব্যক্তিগত অর্থ ও বিশেষাধিকার বিলুপ করা হয়, ঠিক আছে। রাজতান্ত্রিক রাজ্যের শাসকদের প্রদেয় ব্যক্তিগত অর্থ ও বিশেষাধিকার বিলুপ করা হয়েছে 1971 সালের 26তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, ঠিক আছে। এবার আমরা আলোচনা করব 21তম অ্যামেন্ডমেন্ট। 21তম অ্যামেন্ডমেন্ট, যা 1967 সালে হয়েছিল, 21তম সংবিধান সংশোধনী। এই সংবিধান সংশোধনীতে 8ম তফসিলে সিন্ধিকে 15তম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। সিন্ধি যে ভাষা রয়েছে, এই সিন্ধি ভাষাকে 15তম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে তোমাদের 21তম সংবিধান সংশোধনীতে। 21তম অ্যামেন্ডমেন্ট, 21th অ্যামেন্ডমেন্ট 1967, ঠিক আছে। 21th অ্যামেন্ডমেন্ট 1967। এই 21তম সংবিধান সংশোধনীতে কিন্তু সিন্ধি ভাষাকে 15তম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। পরবর্তী স্লাইড, এইবার আমরা ভারতীয় সংবিধানের 13তম সংবিধান সংশোধনী নিয়ে আলোচনা করব। এই সংশোধনী হয়েছিল 13th অ্যামেন্ডমেন্ট 1962 সালে হয়েছিল। এই সংশোধনীতে বলা হয়েছে নাগাল্যান্ডের গঠন ও নাগাল্যান্ডের জন্য বিশেষ ব্যবস্থা লক্ষ্যে 371 নং ধারা প্রবর্তিত হয়েছে, ঠিক আছে। তো এটা গঠন হবে নাগাল্যান্ডের গঠন ও নাগাল্যান্ডের জন্য বিশেষ ব্যবস্থার লক্ষ্যে 371 নং ধারা প্রবর্তিত হয়েছে, ঠিক আছে। পরবর্তী স্লাইড, এবার আমরা ভারতীয় সংবিধানের 12তম সংবিধান সংশোধনী নিয়ে আলোচনা করব, যা 1962 সালে হয়েছিল। এই সংবিধান সংশোধনীতে বলা হয়েছে যে তোমাদের গোয়া, দমন ও দিউকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ভারতের অন্তর্ভুক্ত করা হয়, ঠিক আছে। গোয়া ও দমন দিউকে কেন্দ্রশাসিত অঞ্চলের অন্তর্ভুক্ত করা হয় 12তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, যা 1962 সালে হয়েছিল। তো পরবর্তী স্লাইড বন্ধুরা, এবার আমরা পরবর্তী স্লাইড নিয়ে আলোচনা করব। এবার আমরা 10th অ্যামেন্ডমেন্ট, যা 1961 সালে হয়েছিল। এই 1961 সালে 10তম সংবিধান সংশোধনীর মাধ্যমে দাদরা ও নগর হাভেলিকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ভারত অন্তর্ভুক্ত করা হয়, ঠিক আছে। দাদরা ও নগর হাভেলিকে 10তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 1961 সালে দাদরা ও নগর হাভেলিকে কেন্দ্রশাসিত অঞ্চলে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবার পরবর্তী স্লাইড দেখব 1956 সালের 7তম অ্যামেন্ডমেন্ট, ঠিক আছে। তো 7তম অ্যামেন্ডমেন্টে ভাষার ভিত্তিতে রাজ্যগুলির পুনর্গঠন ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রবর্তন করা হয়, ঠিক আছে। তো 1956 সালের 7ম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ভাষার ভিত্তিতে আমরা জানি ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন আইন 1956 সালে এটা, ঠিক আছে। 56 সালে ভাষাভিত্তিতে রাজ্যগুলির পুনর্গঠন আইন ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রবর্তন করা হয় 1956 সালের 7ম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, ঠিক আছে। ভেরি ভেরি কমন, স্টার মার্ক। পরবর্তী স্লাইড বন্ধুরা, এবার আমরা দেখব বন্ধুরা তোমাদের ফার্স্ট অ্যামেন্ডমেন্ট, যা 1951 সালে হয়েছিল, ঠিক আছে।
তো এই ফার্স্ট অ্যামেন্ডমেন্ট 1951 সালের যে অ্যামেন্ডমেন্ট হয়েছিল, এই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে নবম তফসিলকে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়। ঠিক আছে, নবম তফসিলকে সংবিধানের অন্তর্ভুক্ত করা হয় ফার্স্ট অ্যামেন্ডমেন্ট 1951 সালের সংবিধান সংশোধনীর মাধ্যমে। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ কিছু সংবিধান সংশোধনী। ঠিক আছে, তো এইবার আমরা আরেকটা গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনী আলোচনা করব জিএসটি নিয়ে। ঠিক আছে, জিএসটি নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আমরা জানি জিএসটি গ্রোথ অ্যান্ড সার্ভিস ট্যাক্স। ঠিক আছে, গ্রোথ অ্যান্ড সার্ভিস ট্যাক্স তোমাদের 101 মানে 101 নং সংবিধান সংশোধনীর মাধ্যমে তোমাদের করা হয়েছে। ঠিক আছে, অ্যাক্ট জিএসটি তোমাদের সংবিধান সংশোধন করা হয়েছে 101। ঠিক আছে, এক সংবিধান সংশোধনীর মাধ্যমে তোমাদের এই জিএসটি তোমাদের সংবিধানে যুক্ত করা হয়েছে। ঠিক আছে, যা স্টার্টেড কার্যকর করা হয়েছে তোমাদের 1 জুলাই 2017 সালে। ঠিক আছে, 2017 সালে জিএসটি ভারতের সংবিধানে যুক্ত করা হয়েছে, মানে কার্যকর হয়েছে আর কি। কার্যকর হয়েছে কবে? জিএসটি কার্যকর হয়েছে 1 জুলাই 2017 সাল থেকে কার্যকর হয়েছে, যা তোমাদের 2016 সালের 101 নম্বর সংবিধান সংশোধনীতে ভারতের সাথে যুক্ত করা হয়েছে, মানে সংবিধানে যুক্ত করা হয়েছে। ঠিক আছে, যা জিএসটির ফুল ফর্ম হচ্ছে গ্রোথ অ্যান্ড সার্ভিস ট্যাক্স। ঠিক আছে, আর একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এই ছিল বন্ধুরা তোমাদের ভারতের সংবিধানের গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনী, যেগুলি কি না তোমাদের পেপার 2 পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পেপার 2 পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাছাড়া বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। দেখা হবে তোমাদের পরবর্তী আর একটা নতুন গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। ঠিক আছে, তো আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের গুরুত্বপূর্ণ টেট সংক্রান্ত বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা সংক্রান্ত, মানে ত্রিপুরা টেট অ্যাসপিরেন্ট চ্যানেলের মাধ্যমে সমস্ত ধরনের কম্পিটিটিভ পরীক্ষা, টেট পরীক্ষা নিয়ে আলোচনা করা হয়, বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়ে থাকে। তোমরা অবশ্যই চ্যানেলটার পাশে থেকে গুরুত্বপূর্ণ তথ্য আপডেট সংগ্রহ করে থাকো। দেখা হচ্ছে তোমাদের পরবর্তী অন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে।